ইতিহাসে কখনো আমি ভুল পক্ষের পাশে গিয়ে দাঁড়াই নাই। এটা যে খুব মানুষ কিন্তু আগে থেকে জানে না কোনটা সঠিক পক্ষ কোনটা ভুল পক্ষ। অনেক সময় দেখবেন যে মানুষ ওই সময় মনে করে যে এটা সঠিক পক্ষ, পরে যে মারাটা খায়। সালমান এফ রহমান হচ্ছেন তার একটি প্রকৃষ্ট উদাহরণ। সালমান এফ রহমানের কথা এই জন্য বলতেছি যে তিনি একজন ব্যবসায়ী, আমি আপনি সাধারণ চুনোপটি মানুষ। আমরা কিন্তু প্রতিদিন হাই স্টেক সিদ্ধান্ত নিই না, তাহলে আমাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে, আমাদের পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এরকম সিদ্ধান্ত আমাদের প্রতিদিন নিতে হয় না, একজন ব্যবসায়ীকে কিন্তু নিতে হয়। সুতরাং যখন একজন ব্যবসায়ীকে দেখি যে সে ভুল সিদ্ধান্ত নিছে, তখন আপনি নিজের ব্যাপারে ভালো ফিল করতে পারেন যে না, আমি একটা ভালো সিদ্ধান্ত নিছি যেটা আপনাকে একটা ভালো জায়গাতে রাখতে পারে। আমি কখনো কোনো পরাজিত পক্ষ হয়ে দাঁড়াই নাই প্রথমত, এবং আমি যেটা দেখছি যে লং রানে কখনো কোনো অসৎ খারাপ পক্ষ জিতে না। সবসময় তারাই জিতে যাদের সেই মোরাল একটা অবস্থান নেওয়ার জায়গা আছে। আর এই কারণেই আমি এখন অনেকগুলো জিনিস করতে পারি না। গত 1 বছর ধরে বা তার একটু বেশি সময় ধরে আমার অনেকগুলো রাইটিং প্রজেক্ট আটকে আছে। তার কারণ হচ্ছে যে আমার তো এরকম কাউকে দরকার যে সঠিক পক্ষটা নিতে পারতেছে, যে সঠিক স্ট্যান্ডটা নিতে পারতেছে। আমি তো এরকম কারোর সাথে কাজ করতে যে পরে মারা খাবো না, যে কেপিএম এমন কারোর সাথে কোলাবোরেশন করছে যে ভুল পক্ষে দাঁড়াইছিল। এবং আমি যাদেরকে পছন্দ করি বা যাদের সাথে কাজ করতে প্রফেশনাল লেভেলে পছন্দ করি, তাদের সাথে এখন আর কাজ করা সম্ভব না, কারণ তাদের অবস্থান থেকে তাদেরকে সরতে হবে। তারা যদি তাদের অবস্থান থেকে সরতে না পারে, তাহলে তাদের সাথে আমার বই প্রকাশ করা সম্ভব না, তাদের সাথে আমার মুভি বানানো সম্ভব না। পরে মারা খাবো নাকি? কেউ কেউ আছেন যারা পুরাপুরিভাবেই যারা মনে করেন জুলাই আন্দোলনের পরে তাজউদ্দিনদেরকে সরায় কিছু পক্ষ ছিল না, মুক্তিযুদ্ধ নিয়ে আসতো বঙ্গবন্ধুর কাছে, আইসা বলতো যে মুক্তিযুদ্ধ এই হয়েছে ওই হয়েছে, এক ধরনের একটা পিকচার দিত, আর বঙ্গবন্ধু মনে করতো যে এরা মনে সঠিক কথাই বলতেছে। তো এদের সাথে চলতে যেয়ে তো একটা মারা খাইতে হবে, তাই না? সো এদের সাথে চলা তো যাবে না। আমি যেটা করি যে আমার অনেক পরিচিত মানুষজন আছে যাদের থেকে আমি একটা অনেক ডিস্ট্যান্ট মেনটেন করতেছি। আমি এখানে ডিস্টেন্স মেনটেন করার পিছনে প্রথম কারণ হচ্ছে যে আমার থেকে বড় সমস্যা হবে তাদের। প্রথমত এখন এই মুহূর্তে আমি যদি তাদের ক্লোজ থাকি, তাদের যদি আমি রেগুলার ফোনে কথাবার্তা বলি, ইভেনচুয়ালি এটা তাদের লাইফে স্পিল করে পড়তে পারে এবং তাদের ক্ষতি হতে পারে এখন, এবং পরবর্তীতে আমার ক্ষতি হবে। এখন তাদের ক্ষতি হবে কারণ তাদের দোসররাই তাদেরকে আসলে খুব মেনে নিবে না যদি এখন আমার সাথে তারা ক্লোজ থাকে। আবার পরে ক্ষতি হবে আমার, কারণ পরে মানুষ বলবে যে কিরে ভাই তুমি ওদের সাথে কেমনে চললা, ওই সময় তারা যে ধরনের স্ট্যান্ড ছিল তুমি তো তাদের সাথে কেমনে চললা। এখন ব্যাপার হচ্ছে যে ডিসকাশনটা ডিফারেন্ট। আমি সবার সাথে ডিসকাশন বসতে পারি, আমি সবার সাথে আলোচনায় বসতে পারি। যদি এখন এমন একটা হয় যে একটা প্রোগ্রাম হচ্ছে, লাইভ হচ্ছে, সেখানে আমাকে ডাকা হইলো, যেখানে আমাকে কথা বলতে হবে জামাত শিবিরের বর্তমান কোনো একটা বিশাল হেডার সাথে, ধরেন যে জামাতের আমিরের সাথে আমার কথা বলতে হবে, ওই ডিসকাশনে কিন্তু আমি ওর সাথে বসবো। কিন্তু জামাতের আমিরের কোনো কোম্পানিতে তো আমি যে চাকরি করতে পারি না, জামাতের কোনো আমিরের প্রকাশনীতে গিয়ে তো আমি লিখতে পারি না বই। তো একইভাবে যারা কাইন্ড অফ আওয়ামী লীগের ভার্সনটা বিশ্বাস করে, তাদের প্রকাশনীতে যে আমি লিখতে পারি না এখন বই, কারণ 5ই আগস্টের আগে এগুলো ছিল না, তখন ওপেন ফিল্ড ছিল। 5ই আগস্টের সময় অনেকেই 5ই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের বা তৎকালীন সরকারের বিরোধিতা করছে। এখন তাদের মনে হয় কি যে আগেই তো ভালো ছিলাম। এটা প্রবলেম। এখন আগে ভালো থাকেন, আপনি থাকেন ভালো, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার হয়তো আমি কাজ করতে পারবো না। আর এখন এটা তো পসিবল না, আমি তো কোনো পরাজিত পক্ষের পাশে দাঁড়াবো না। এখন যারা আপনারা এই স্ট্যান্ড নিচ্ছেন তারা মারা খাবেন সামনে। আমি কি দেখে শুই না সালমান এফ রহমান হবো নাকি, যাতে তার শেখ হাসিনার পাশে যা বসে থাকবো? আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনা মারা খাবে, আমার পাশে কেন থাকবো? রেশনালিও যদি চিন্তা করেন, এথিক্স বাদ দেন, আপনি এরপরে কেমনে থাকবেন? দেখেন আমি যত জায়গাতে, যত ধরনের জায়গাতে আমি যেই ধরনের মানুষগুলোকে এন্ডোর্স করছি আজকে পর্যন্ত, তাদের মধ্যে একটা মানুষকে পাইছেন যে আসলে একটা প্রবলেম বলে পরে প্রমাণিত হয়েছে? হবে না কখনো। আমি যখনই যেই ব্যাপারটা নিয়ে, যেই সব জিনিস নিয়ে দাঁড়াইছি, কখনো আমার এখন পর্যন্ত এই ছোট্ট জীবনের মধ্যে এমন কোনো কিছু হয় নাই যে আমি একজনকে প্রমোট করতেছি সে পরে একটা শয়তানে পরিণত হয়েছে। অ্যান্ড যেই মুহূর্তে যদি এরকমটা হয়ও, ধরেন যে কেউ একজন শয়তানে পরিণত হচ্ছে অথবা কেউ একজন হাফ শয়তানে পরিণত হচ্ছে, তখন আমি কিন্তু এর অনেক আগে একটা কল আউট করি, ডিস্টেন্স বাড়াই দরকার হইলে।
কিন্তু এই জিনিসটা হয় না যে আমি আসলে কানার মতন যে ঠিক আছে ওই ভাই বলছে এই ভাই ঠিক বলছে এই ভাইয়ের সাথে আমি সারা জীবন থাকবো, এই ভাইয়ের এই কথাটা ঠিক ছিল, এখন এই ভাইয়ের 10টা কথা শুনবো না। আই মিন ক্রিটিক্যাল থিঙ্কারের কাজ হচ্ছে যে প্রত্যেকটা কথা মেরিট দিয়ে বিবেচনা করা। এবং সোফার আমার বয়স কম হইতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ভুল পক্ষের সাথে দাঁড়াই নাই। এখন পর্যন্ত আমি কাউকে এন্ডোর্স করছি সে হারছে, এটা হয় নাই কখনো। ইভেন এটা শুধুমাত্র রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে বলতেছি না, এটা আমার যারা বাংলা সাহিত্য যারা লেখালেখি করে তাদেরকে নিয়েও এরকম ছিল যে আমার প্রায় 1 বছর আগের প্রেডিকশন ছিল যে এই চারজন বাংলা সাহিত্যে টিকবে, অনেক বছর টিকবে, 10 বছর পর আপনারা এদেরকে ফ্রন্টলাইনে দেখতে পাবেন। পরের বছরে দেখা গেছে কি যে একটা খুবই প্রেস্টিজিয়াস একটা ইভেন্টের মধ্যে 3 জন হচ্ছে 1, 2, 3 হিসাবে নির্বাচিত হচ্ছে। তো এটাকে আমি ভবিষ্যৎ জানতাম না, কিন্তু আমি সবসময় জানি কারে এন্ডোর্স করতে হবে কারে করতে হবে না। সবাই পরে আমার সাথে ক্যাচ আপ করে না ঈশা। সো এগুলো বলতেছে এই কারণে যে আমি আসলে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি বইপত্র লিখতেছেন না কেন বা পাবলিশ করতেছেন না কেন। লিখতেছি তো ঠিকই, লেখা তো আছে অনেকগুলো, 5টা বই আমি পাবলিশ করতে পারবো যে কোনো সময়, কিন্তু এই 5টা বই তো আমি পাবলিশ করতে পারবো না এখন, কারণ আমি আসলে কার সাথে কাজ করব, কার সাথে পাবলিশ করবো আমি এখন। এই সংকটময় সময়টা পার করতে হবে। যদি আমি এমন কাউকে পাই যে সঠিক পথে আছে, ভালো, যে সিরাতুল মুস্তাকিম একদম, মানে যে একদম সিধা পথে হাঁটতেছে, তার সাথে আমি কাজ করতে পারবো। কিন্তু এখন আমি পাইতেছি না এরকম। সবারই কিছু না কিছু ছোপ অবস্থা। হয়তো আমাকে একটু টাইম দিতে হবে, হয়তো তাদেরকে আমার একটু টাইম দিতে হবে যাতে তারা সঠিক পথে ফিরে আসতে পারে, তখন আমি তাদের সাথে কাজ করতে পারি। এখন সম্ভব না, এখন অনেক কনফিউজড। তারা ইনহেরেন্টলি খারাপ, এটা আমি বলতেছি না, কিন্তু অনেকে কনফিউজড। আমি তাদের সাথে কথা বলে বুঝতে পারি যে তারা আসলে জেনুইনলি বাংলাদেশে ভালো চাইতেছে, জেনুইনলি বাংলাদেশের প্রগতিশীলতা না চিন্তা করতেছে, বা যে অ্যাঙ্গেল দিয়ে তারা চিন্তা করতেছে এই অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করলে বাংলাদেশে আরও অন্ধকারে যাবে। সুতরাং আমি তাদের সাথে কাজ করতে পারতেছি না। এখন একইভাবে ধরেন যে রিসেন্ট কিছু আলোচনার মধ্যে আমি বেশ কিছু জিনিসপাতি নিয়ে কথা বলে থাকি, তখন দেখা যায় যে আমি কোনো একটা কিছুকে এন্ডোর্স করতেছি, তো অনেকের আমারই সমমনাদের অনেকের গায়ে লাগে যে কেন কেপি মনে এই কথাটা বললো, ফাইজলামি নাকি। কিন্তু আমি বলতেছি যে আমি বুঝে শুনাই বলতেছি, আমি ভবিষ্যৎ দেখাই বলতেছি। এখন আমার ভবিষ্যৎ দেখা যায় সবসময় সঠিক হবে এরকম ধরে রাখাটাও খারাপ, কারণ আমি সারা জীবনে ফেল করার কথা বলে বিদায় নিই। সারা জীবনে আমি 2বার ফেল করছি। প্রথমবার যখন ফেল করছিলাম তখন আমি আশা করি না আমি ফেল করব, ক্লাস 9-এ ফিজিক্সে ফেল করছিলাম আমি। দ্বিতীয়বারও যখন ফেল করছি তখন আমি আশা করি না যে আমি ফেল করব, কারণ কি, ওভার কনফিডেন্স। আমি কখনো ফেল করি না, আমি যাই পরীক্ষা দিয়ে আমি স্কুলে 3rd হয়ে যাই, মানে 1st আর 2nd হইতে পারি না, কারণ ওই 2জন অমানুষ ভাই, ওদেরকে টাচ করা সম্ভব না। বাট আমি 3rd হয়ে যাই। আমি পড়াশোনা না করে পরীক্ষা দিলে আমি 3rd হয়ে যাই, বাকিরা আমার সাথে পারে না। সো আমি চিল যে ঠিক আছে তাহলে তো হইলই। এই যে ওভার কনফিডেন্সের কারণে গেম টেম খেলা ফাটাই ফেললাম। এবং আমরা ছিলাম বাংলাদেশের প্রথম সৃজনশীল মানে গিনিপিগ। মানে আমাদের কিন্তু এসএসসিতে 2টা বিষয়ে সৃজনশীল পরীক্ষা হয়েছিল, কিন্তু তারও আগে থেকে আমরা গ্রিনিপিগ, কারণ ক্লাস 9-এ যখন আমরা উঠছি তখন আমাদের সমস্ত বিষয়ে সৃজনশীল দেওয়া হয়েছিল দেখতে যে আমরা কি করি। আমরা করছিলাম ফেল। আমাদের বাঘা ছাত্ররা ফেল করছে 4টা বিষয়ে, 3টা বিষয়ে, আমি করছিলাম একটা বিষয়ে ফিজিক্সে। এখন হিলারিয়াস একটা কাহিনী, আমি তখন সুইসাইডাল ছিলাম প্রথমবারের মতন, যে শিট ম্যান, আমার ফ্যামিলি অনেক স্যাক্রিফাইস করে ঢাকায় ছিল তখন, আমরা একদম অমানবিক মানে মানবেতর জীবনযাপন করি, এতটুকু একটা জায়গার মধ্যে 4 জন মানুষ থাকি, টাকা পয়সা নাই, কিছু নাই, হাঁটি 1.5 কিলোমিটার হাঁটে স্কুলে যাই, আমাদের বাপদাদা কাহিনীর মতন প্রখর রোদে। তো আছে এগুলা। এখন এর মধ্যে আমি করলাম ফেল, তো এরপরে দেখলাম যে আমার বাপ মায়ের আমার প্রতি ভরসা নাই, মানে আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে না, তোমার ঢাকা থেকে চলে আসো। তো ওটা আমার জন্য খুব একটা বিশাল লার্নিং কার্ভ ছিল, কারণ ওখান থেকে আমি বাউন্স ব্যাক করছিলাম প্রিটি কুইক। কিন্তু কথা হচ্ছে যে ওইবার যে আমি ফেল করছিলাম তখন আমি মনে করতাম যে আমি যেহেতু কখনো ভুল করি নাই, আমি হয়তো কখনো ভুল করতে পারি না। ভুল করছি, আমার প্রিপারেশন, আমার বোঝাপড়া ভুল ছিল, ফেল করছিলাম। সেকেন্ড টাইম ফেল করছিলাম পিএইচডির কোয়ালিফাইং এক্সামের প্রথমবার। তো ওটার পিছনে কাহিনী ছিল, কিন্তু আমি সাধারণত করি কি আমার সিচুয়েশনগুলোকে খুব একটা ব্লেম করি না। তারপরও ব্যাকগ্রাউন্ডগুলো এরকম ছিল, যেমন রুয়েটে থাকতে আমি একটা মেবি 4th সেমিস্টারের সময় 2 জন টিচারের সাথে আমার ক্যাচাল লাগছে এথিক্যালি আর কি। তাদের কাজ করা পছন্দ হয় নাই, তার বাল ছাল করতেছিল, তো আমি এগুলোর বিরুদ্ধে ভোকাল ছিলাম। আমাকে চিনতো এরা যে আমি গ্যাঞ্জাম করতে পারি। এইখানে সমস্যা কি, আমার গ্যাঞ্জাম আমি ইন্টেলেকচুয়াল গ্যাঞ্জাম, আমি কিন্তু আবার যে রাস্তাঘাটে যা ভাঙচুর করা গ্যাঞ্জাম করি নাই, বাট আমার ইন্টেলেকচুয়াল গ্যাঞ্জামেরও কিন্তু ধার ছিল। আমার স্ট্যাটাস ভিসি স্যার পাঠ করতেছিল, আবৃত্তি করতেছিল, এগুলো আপনারা যারা হিরোখণ্ডে ঘুমিয়ে কুকুর দল পড়ছেন তারা কিছু কিছু জিস্ট পাবেন যে আমার সাথে কি কি হয়েছে। বাট সবগুলো যে আমার কাহিনী তা না, বাট পাবেন কিছু আর কি। তো এখন এই যে এই জিনিসগুলো হয়েছে, তখন আমার সিজিপিএ, আমি ছিলাম ডিপার্টমেন্টে 14th ওই সময় সিজিপিএ ভিত্তিতে। যদি মানুষ হিসাব করেন তাহলে 8th, কারণ মানুষ যদি হিসাব করেন তাহলে তারা যে
যেই কয়জন সিজিপিএ সমান সমান পাইছি তাদেরকে নিয়ে অষ্টম। তো ওই জায়গা থেকে আমার সিজিপিএ ধাম করে পড়ে গেল। কেমনে পড়লো? আমি পাইছিলাম 2.64 ফোর্থ সেমিস্টারে, অথবা এরকম কিছু একটা 2.46 সামথিং অর 7 সামথিং প্রথমবারের মতন। আমার একটু সন্দেহ লাগতো যে আচ্ছা এই দুইজন টিচার কি আমার 2 কোর্সে ভরে দিল, আমারে খারাপ করছে কিন্তু ওই 2 কোর্সে অনেক। আমি শিওর না যে ওনারা কি ভরে দিলেন যায় না শুই না, নাকি কিছু একটা হয়েছে অন্য কিছু, আমার কোনো আইডিয়া নাই। বাট আমি কখনো ওনাদেরকে তখন ব্লেম দিই নাই। এখন আমি লুকিং ব্যাক আমি এগুলো বলতেছি, তখন কিন্তু আমি পরের সেমিস্টারে আমাকে আমার ফ্রেন্ড কাফি বলতো যে আচ্ছা এটা হইতেই পারে যে গ্যাঞ্জাম করছোস, বইরা দিছে তোরে, তো এটা হয়তো ব্যাপার না। কিন্তু আমি তখন ধরে নিছি যে না, প্রবলেম হয়তো আমার, আমি হয়তো পড়াশোনা কম করছি। আমি তো ভাবছিলাম যে 3টা সেমিস্টার পরে যে আমি তো জানি কিভাবে রেট কাজ করে, আমি তো জানি কিভাবে কি লিখলে কতটুকু নাম্বার আসা সম্ভব, কারণ আমি 3 সেমিস্টার ধরে কিছু একটা পাইতেছি। সেটার কাজ করলো না। এর পরের সেমিস্টার আমার ক্যাচাল বহাল থাকলো, কারণ ওদের একজন আবার ছিল। তো যাই হোক, এনি হাও এই 2 সেমিস্টার আমি 2 পয়েন্ট সামথিং এমন মারা খাইছি, ওখান থেকে উঠে আসতে আর পারি নাই। ইভেনচুয়ালি আমি আরেকটা ব্যাপার ছিল, তখন আমি বই লিখতেছি, প্রতিদিন 12 ঘন্টা করে লিখি। বাট আমি মনে করতাম যে প্রতিদিন 12 ঘন্টা করে লিখেও, 10 ঘন্টা করে লিখেও 3.3 এর উপরে রেজাল্ট নিয়ে বের হওয়া সম্ভব। মেকানিক্যাল একটা হিউজ একটা ব্যাপার। আমি যদি 3.3 এর উপর রেজাল্ট নিয়ে বেরোতে পারতাম তাহলে হয়তো টপ 30-র মধ্যে থাকতাম। না, আমার তো ফার্স্ট হওয়ার দরকার নাই, আমি 2টা ক্যারিয়ার মেনটেন করতেছি, আমার এখানে তো ফার্স্ট হওয়ার দরকার নেই। বাট ওই সময়ও আমি ওইখানে মারা খাইছিলাম, কিন্তু এতটা মারা খাই না যেটাতে আমার লাইফ অল্টার্ড হয়ে যাবে বা কমপ্লিটলি রং বলে আমি প্রমাণিত হব। যখন আমি পিএইচডির সময় যেটা হয়েছে, আমেরিকার প্রথম সেমিস্টারটা আমি খুবই সতর্ক ছিলাম যে নতুন দেশে আসছি, নতুন কালচার, নতুন ওয়ে অফ কারিকুলার, সব কিছু আলাদা, নাম্বার তোলা সিস্টেম আলাদা। প্রথম সেমিস্টার আমি 4 আউট অফ 4 পাইছিলাম, সেকেন্ড সেমিস্টার আমি 4 আউট অফ 4 পাইছিলাম। অ্যান্ড আমাকে একটা খুবই প্রেস্টিজিয়াস অনার্স সোসাইটি থেকে ইনভাইট করাইছিল। মানে প্রচুর ফাতরা অনার্স সোসাইটি আছে আমেরিকাতে, আপনি কিছু করলেই আপনি 3.2 পাইলেও দেখা যাবে আপনারা ইমেল করে যে আসো তুমি তো জোস, তুমি আমার অনার্স সোসাইটিতে ঢুকো। আসলে ওরা জোস না, কিন্তু আমি একটা খুবই প্রেস্টিজিয়াস অনার্স সোসাইটি থেকে ইনভাইটেশন পাইছিলাম। যখন আমি পরপর 2 সেমিস্টারে 4 আউট অফ 4 পাইছি, তখন ওরা আমাকে ইনভাইট করছে। মাত্র 2-3 জনকে মেবি আমি দেখছিলাম আমাদের এন্টায়ার কোহোর্ট থেকে যাইতে, গ্র্যাড স্কুল থেকে। তো আমি ওদের মধ্যে একজন ছিলাম। আমেরিকা প্রথমবারের মতন আসছি, সুতরাং আমাকে ফিগার আউট করতে হয়েছে। অ্যান্ড আমি সবসময় যেটা করি, আমি একটা জায়গাতে নিয়ে যাই নিজেকে যে ঠিক আছে, আমি কি এখন ফিগার আউট করতে পারছি যে কীভাবে আমেরিকান এডুকেশন কাজ করে, বা আমি কি ফিগার আউট করতে পারছি কেমনে রুয়েটেড এডুকেশন কাজ করে। যখন আমি বুঝে ফেলি যে কেমনে কাজ করে, দ্যাট মিনস আমি আসলে টপারদের মধ্যে থাকতে পারবো। লাইক যেটা বলছিলাম যে ডিপার্টমেন্টের টপ 10-এর মধ্যে থাকতে পারবো, অথবা 4 আউট অফ 4 কেমনে পাইতে হয় আমি জেনে ফেলি। তখন আমি ইচ্ছা করে কম্প্রোমাইজ করি ওটার সাথে। মানে আমি 4 পাইতে জানি, কিন্তু আমি 4 পাওয়ার জন্য পরীক্ষা দিব না, আমি 4 পাওয়ার জন্য পড়াশোনা করব না, আমি পড়াশোনা করবো 3.5 পাওয়ার জন্য। কারণ আমার একটা বেস লাইন হয়েছে, আমি জেনে শুনে খারাপ করতে পারি, যেটা রুয়েটেও করছি, যেটা অনেক আমি সারা জীবনে এই কাজ করছি। কারণ কি, আমার তো লেখালেখি আছে, অন্যান্য কাজ আছে যেগুলো আমি করতে চাই। আমি 4 আউট অফ 4 পাইতে গেলে যে পরিমাণ টাইম, যে পরিমাণ এফোর্ট দিতে হবে, সেটা করলে আমার তো আর বইপত্র লেখা হবে না, আমার তো আর ভিডিও বানানো হবে না, আমার তো আর আরও 100টা কাজ যে আমি করি অফলাইনে সেগুলো তো করা হবে না। সুতরাং আমি কি করি, বেস লাইনটা বের করি, আচ্ছা এমনি 4 পাইতে হয়, ওকে এবার আমি 3.5 পাওয়ার জন্য পড়াশোনা করব, এবার আমি 3 পয়েন্টের উপরে রেজাল্ট রাখার জন্য পড়াশোনা করব রুয়েটে। এইভাবে আমি সুন্দর মতন ক্র্যাক করছি আমেরিকান এডুকেশন সিস্টেম। আমার সিজিপিএ সবসময় হাই। আমি ইভেনচুয়ালি পরের সেমিস্টারগুলোকে একটু ভোগা দিয়ে বইপত্র আবার লিখছি, যে আবার পাবলিশ হয়েছে। আপনারা জানেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, আপনারা পড়তে পারছেন। আমেরিকা আসার পর থেকে যে কয়টা বই পাবলিশ হয়েছে সেগুলো তো কাজ করতে হয়েছে আমাকে। তখন আমি জিপিএ 4টাকে স্যাক্রিফাইস করে মাস্টার্সে আমি পাস করছি 3.75 জিপিএ নিয়ে, কিন্তু আমার বইপত্র লেখা হয়েছে। এরপরে আমি যখন পিএইচডি শুরু করছি মাস্টার্স শেষ করার পরে, তখনও আমি নতুন ইউনিভার্সিটিতে আসছি, একটু খেয়াল করে দেখলাম, এবং এখন পর্যন্ত আমার মানে পিএইচডি সিজিপিও 3.65-এর ওপরে, আমি ভুলে গেছি 6.8 মেবি। শুরু করছিলাম 3.78 থেকে, তারপর একটু কমে আসছি আমি। কারণ এখন আমি জানি যে আমার তো দরকার নাই, আমি চাইলে 4 আউট অফ 4 রাখতে পারি, দরকার তো নাই, আমার 3.5-এর উপর থাকলেই হবে। অ্যান্ড মানে সেফলি 3.5-এর উপর থাকলে হবে, কারণ অনেক ধরনের স্কলারশিপ আছে, জিনিসপাতি আছে যেগুলো 3.5-এর নিচে হলে কনসিডার করবে না। তো ভালো কথা, ওইগুলো তো মেনটেন করে রাখতেছি। এই কারণে যেটা হয়েছিল, যেটা আমার ইভেনচুয়ালি যেটাতে লাস্ট পয়েন্টে আসার চেষ্টা করতেছি, যে আমার কনফিডেন্স এতই বাড়ছে যে আমি পড়াশোনা না করলে তো ভালো করবো, এরকম একটা কনফিডেন্স আসছে না। তখন একটা ঘটনাও ঘটছিল আমার। আমি 3 মাসের মতন হোমলেস ছিলাম। মানে আমার বাসার লিস্ট যেখানে শেষ হয়েছে, এর পরের লিস্টটা শুরু হবে 3 মাস পরে। অ্যান্ড আমার তো টাকা নাই, আমি তো সবচেয়ে কম দামি অ্যাপার্টমেন্টটা খুঁজে বের করছি। আমার তো টাকা থাকলে তো আমি পরের মাসে যে কোনো জায়গায় ঢুকে যেতে পারতাম, কিন্তু সবচেয়ে কম দামি অ্যাপার্টমেন্ট যেটা পাইছি সেটা আমি 3 মাস পরে পাবো।
এখন আমার কিছু করার নাই। এই 3 মাস আমাকে আমার ফ্রেন্ড সালমান নাবিলা অনেক মানে মহান, তারা হচ্ছে আমাকে ওদের লিভিং রুমে থাকতে দিছে, অন অ্যান্ড অফ থাকছি। তখন আমি নতুন একটা গাড়ি ম্যানেজ করতে হয়েছে, কারণ হোমলেস, বাসা থেকে সব কিছু মুভ করে স্টোরেজ রুমে রাখতে হয়েছে, স্টোরেজ থেকে 3 মাস পর আবার ঢুকাবো আর কি, বাসার জিনিসপাতি কই যাবে। তো ম্যাসিভ একটা অবস্থা। এর মধ্যে আবার কি ছিল, তৎকালীন যে প্রেমিকা ছিল সে ফাটায় উল্টাপাল্টা কাজ করে ফাটায় ফেলতেছে, মানে মেন্টালি অবস্থা খুব ভালো না। এগুলার পরে যখন আমি বাসা পাইছি 2 সপ্তাহ পরে আমার পরীক্ষা। ওই পরীক্ষাতে আমি শেষের 10 দিন প্রিপারেশন নিছি, অ্যান্ড তারপর আমি কোয়ালিফাইং এক্সামে ফেল করছি। এটা হচ্ছে আমার সেকেন্ড ফেলের কথা। এবং তারপরে সেমিস্টার আমি পাস করছি অফকোর্স, বাট ওই সময়টাতে আমি ওইগুলোকে দায় দিতে চাই নাই, যে আমি তো অনেক ব্যস্ত ছিলাম বা অনেক প্রবলেমের মধ্যে ছিলাম, পার্সোনাল লাইফ নিয়ে প্রবলেমের মধ্যে ছিলাম, আমার মানে ছিল না, বাসা ছিল না, পড়তে পারি নাই। এগুলো আমি তখন ভাবি নাই, ভাবছি যে না, আমারই খামখেয়ালিপনা ছিল, আমার আরও কষ্ট করে পড়া উচিত ছিল, ল্যাম্পপোস্টের আলোয় যে পড়া উচিত ছিল, কিন্তু আমার এটা পাস করা উচিত ছিল। এনি হাউ, পয়েন্ট বিইং যে আমি ভুল করতে পারি, আমি ফেল করতে পারি, সেটা আমি জানি, কিন্তু সাধারণত আমি ফেল করি না। এই কারণে আমি মনে করি যে আমি এখন আসলে এইভাবে এদের সাথে আমি কাজ করতে পারবো না, যাদের সাথে কাজ করলে ডেস্টাইন টু বি ফেইলড। কিছুদিনের মধ্যে এরা ফেল করবে, মারা খাবে। এখন আমি ওর সাথে কেন যে দাঁড়াবো? আমি কি সালমানের রহমান? আমি বোকাচোদা যে আমি শেখ হাসিনা ডুবে যাবে জানার পরও শেখ হাসিনার পাশে যে দাঁড়াই থাকবো? না, আমি হচ্ছে বুঝতে পারি কোন জাহাজটা ডুববে, ওই জাহাজের পাশে আমি থাকি না। অ্যান্ড যেসব জাহাজকে আমি প্রমোট করার চেষ্টা করতেছি, আমি জানি এরা ভেসে থাকবে তা না, এরা ফার্স্ট মানে পয়েন্টে থাকবে। জুলাই 19 তারিখে আমি বলছি শেখ হাসিনা পদত্যাগ করতে হবে, কারণ দ্যাট ওয়াজ অবভিয়াস। আমি না বললে হইতো, এমন না যে আমি তো আর স্বাধীনতার ঘোষক হিসাবে নিজেকে দাবি করতেছি না, আমি বলতেছি যে আমি না বললেও হইতো, বাট আই স ইট, যে এরপরে সম্ভব নয়, এই সরকারের দ্বারাই থাকার কোনো লেজিটিমেসি নাই, এটা থাকা কোনোভাবেই সম্ভব না। রিসেন্টলি আমি বলতেছি মেঘ মোল্লারকে প্রমোট করতে হবে। আপনি মনে করতে পারেন যে যারা বাম বিরোধী, যে কেপি ইমন বাম হয়ে গেল নাকি? আমার বাম হওয়ার দরকার নাই, বাট ইউ হ্যাভ টু ডু ইট, এটা পজিটিভ বাংলাদেশের জন্য। আর আমি আপনাদের অনেক আগেই বলছিলাম যে আমার 3 ফেজ বিপ্লবের আইডিয়া, যেটা নিয়ে মানুষ অনেক হাসাহাসি করছে, যত দিন যাচ্ছে হাসাহাসি করার সংখ্যা একটু কমতেছে, বাট আমি এখনও জানি এখানে অনেকে হাসাহাসি করে। ফেজ 1, শেখ হাসিনা অথবা স্বৈরাচারকে দূর করতে হবে। ফেজ 2, ইসলামিস্টরা সে পাওয়ার ভ্যাকুয়ামে চলে আসবে, তাদেরকে লাত্তি মেরে খেতে হবে। ফেজ 3, ইসলামিস্টরা চলে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব দেশ পুনরুদ্ধার করতে হবে। দ্যাট মিনস দেশের অনেক ড্যামেজ হয়েছে, মূর্তি ভেঙে ফেলছে, স্কাল্পচার ভেঙে ফেলছে, সেটার কথা বলতেছি না, ইনক্লুডেড দোজ। জাদুঘরে আগুন লাগানো হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতি ভেঙে ফেলা হয়েছে, স্কাল্পচার ভেঙে ফেলা হয়েছে, দেশের অনেক জায়গাতে অনেক নাম পাল্টাই দেওয়া হয়েছে, অনেক ধরনের আইন পাল্টাই দেওয়া হয়েছে, অনেক ধরনের অধ্যাদেশ চালু করা হয়েছে, ইনক্লুডেড এভরিথিং। আমাদের সব কিছুকে যত দ্রুত সময় রিভার্স করতে হবে 3rd স্টেজে। অ্যান্ড সেকেন্ড স্টেজটাতে মেয়েদের একটা বিশাল ভূমিকা থাকবে। এইগুলো হচ্ছে আমার কাইন্ড অফ প্রেডিকশন। 2018 সালের কয়েকটি স্ট্যাটাস আছে, যেগুলোর কালেকটিভ কথা হচ্ছে এগুলো আর কি। তো ওইটাকে আমি শুরু করছি বলা হচ্ছে মানে এই কয়েক মাস আগ থেকে, বা মানে জুলাই আগস্টের কয়েক মাস আগ থেকে এই জিনিসগুলো আমি বলছি কিছু কিছু সময়। এই 3টা জিনিসের উপর ভিত্তি করেই আমরা শেখ হাসিনার সমালোচনা করছি, এখন যেগুলো করতেছি। অ্যান্ড আমি যেভাবে জিনিসপাতি দেখি যে যাবে সামনের 20 বছর ধরে, অর্থাৎ এখন আর সামনের 14 বছর ধরে যেভাবে যাবে, সেটা ঠিক মতোই যাইতেছে, যেমনি আমি দেখছি অমনি যাইতেছে। অ্যান্ড এই অংশে এসে অফকোর্স আমি বামদের সাপোর্ট দিব। আপনার ভালো না লাগতে পারে, তাহলে আপনি ডুবন্ত জাহাজে থাকবেন, মার্বেলের মতন ডুবে যাবেন। আর বামদের সাপোর্ট দেওয়ার জন্য আমাকে বামপন্থার রাজনীতি করতে হবে না, কিন্তু এটাই রাইট থিং টু ডু। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।